মিশরের পিরামিডের সামনে ছবি তুলে বিপদের মুখে পড়লেন এক মডেল। তিনি যে পোশাক পরে ফটো সেশন করেছেন তা আপত্তিকর ছিল। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যে ফটো তুলে দিয়েছেন সেই ফটোগ্রাফারকে গ্রেপ্তার করা হয়। সিবিপিএস নিউজের খবরে বলা হয়, 26 বছর বয়সী মিশরীয় মডেল সালমা আল সিমিত সোমবার গিজা শহরের বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক স্থানে ফটো সেশন করেন। এই সময় তাকে গ্রেপ্তার করা হয়। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, তিনি যে পোশাকটিকে পরেছেন তা অনুপযুক্ত ছিল। তিনি তাদের আইন ভঙ্গ করেছেন। এদিকে অন্য একটি সূত্র বলছে, মিশরের মডেলকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তবে তাকে শাস্তির মুখে পড়তে হবে। মিশরের প্রত্নতাত্ত্বিক স্থানে বাণিজ্যিক উদ্দেশ্যে ছবি বা ভিডিও করতে হলে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। গবেষণাগারে তৈরি মুরগির মাংস অনুমোদন দিল সিঙ্গাপুর। যুক্তরাষ্ট্রের স্টার্টআপ ইট জাস্টের গবেষণাগারে তৈরি মুরগির মাংস বিক্রির জন্য সবুজ সংকেত দিয়েছে দেশটি। ইট জাস্ট বলছে, বিশ্বের প্রথম পরিষ্কার মাংস হিসেবে নিয়ন্ত্রকদের অনুমতি পেল তারা। জানা গেছে, এ মাংস কোনো প্রাণীকে হত্যা করে প্রস্তুত করা হয় না। এ ধরনের মাংস সাধারণত পরীক্ষা গেলে প্রাণীর পেশি কোষ কালচার করে তৈরি করা হয়। তবে এর উৎপাদন খরচ বেশি বলে এখনও তা জনপ্রিয় হয়নি। তবে কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। দু সপ্তাহে সাইকেল সফরে বের হয়েছেন কেরি বার্নেস নামের এক তরুণী। তবে রাস্তায় তার সাইকেল চালানো দেখে কেউ অবাক হয়ে তার দিকে তাকাচ্ছেন, কেউ বা তাকে দেখছেন বিদ্যুতের চোখে। কারণ তিনি রাস্তায় সাইকেল সফরে বের হয়েছেন প্রায় নগ্ন অবস্থায়। তবে মানুষ যেভাবেই তাকে দেখুক, সেসবের দিকে মনোযোগ না দিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন বার্নেস। শুক্রবার লন্ডনের রাস্তায় তাকে নগ্ন অবস্থায় সাইকেল চালাতে দেখা যায়। তিনি এই অবস্থায় কেন সাইকেল সফরে বের হয়েছেন তার উল্লেখ করে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। কেরি বার্নেস এমন সময় নগ্ন অবস্থায় সাইকেল চালাচ্ছেন যখন লন্ডনের তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। সামান্য বৃষ্টিপাতে যে ঠান্ডা পড়েছে তাতে কাঁপুনি হওয়ার কথা। হাড় কাঁপানো এই শীতেও একবার নগ্ন অবস্থায় হয়ে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানো ওই তরুণী। দূর থেকে দেখলে সম্পূর্ণ নগ্নই মনে হবে, কিন্তু কাছে গেলে বোঝা যায় শুধু শরীরের নিম্নাঙ্গ ও উপরের অংশে সামান্য কাপড় দ্বারা আবৃত আছে, বাকি অংশ অনাবৃত। কিন্তু কেন এমনটা করছেন ওই ব্রিটিশ তরুণী তা উল্লেখ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, করোনাকালে মানসিক অবসাদ মারাত্মক আকার নিয়েছে, অনেকেই শিকার হয়েছে। কেরি তা বুঝতে পারে যখন তার এক আত্মীয় আত্মহত্যার চেষ্টা করে। ইচ্ছা থাকলেও তাকে সাহায্য করতে পারেননি কেরি, কিন্তু নিজে বুঝতে পেরেছিলেন মানসিক অবসাদের প্রভাব কতটা মারাত্মক হতে পারে। তাই অবসাদের শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে 2 সপ্তাহের সাইকেল সফর শুরু করেছেন 29শে নভেম্বর থেকে, এবং এর মাধ্যমে তিনি টাকাও সংগ্রহ করছেন যাতে করে এইসব মানসিক অবসাদগ্রস্ত লোকদেরকে সাহায্য করা যায়। ইরানের রিভলিউশনারি গার্ডের এক কমান্ডার বিমান হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে। ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা বলেন, রিভলিউশনারি গার্ডের ওই কমান্ডার ইরাক সিরিয়া সীমান্তে গত শনিবার থেকে রোববারের মতো নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম নিশ্চিত করে জানাতে পারেনি ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তারা। তবে তারা বলছেন, বিমান হামলায় রিভলিউশনারি গার্ডের এক কমান্ডার ছাড়াও 3 জন নিহত হয়েছে। হামলার সময় তারা একটি গাড়ি করে যাচ্ছিলেন। ইরাকের 2 জন নিরাপত্তা কর্মকর্তা পৃথকভাবে বলেন, গাড়িটিতে অস্ত্রশস্ত্র ছিল। গাড়িটি সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করার পরই বিমান হামলা হয়। ইরাকের ওই 2 নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরাক সমর্থিত ইরাকি প্যারামিলিটারি গোষ্ঠীর সদস্যরা লাশগুলো উদ্ধারে সহায়তা করেন। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, কিভাবে ঘটেছে তার বিস্তারিত বিবরণ তারা দেননি। স্থানীয় সেনা ও মিলিশিয়া সূত্র ইরানি কমান্ডারের বিমান হামলায় নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের মার্কিন ড্রোন হামলায় নিহত হন রিভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি। করোনা নকল টিকা বাজারে বিক্রি হতে পারে অথবা আসল টিকা চুরি হয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। ফ্রান্স ভিত্তিক পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাটি গত বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বিশ্বব্যাপী এই সতর্কতাটা জারি করেছে। বিশ্বের বিভিন্ন পুলিশ বাহিনীর মধ্যকার সমন্বয় সংস্থা হল ইন্টারপোল। সংস্থাটির সতর্কতা বার্তায় বলা হয়েছে, 194টি সদস্য দেশের পুলিশ বাহিনীকে এই বিষয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে, সংঘবদ্ধ একটি চক্র নকল টিকা বাজারে ও অনলাইন মাধ্যমে বিক্রি করার চেষ্টা করতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, মহামারীর কারণে এর মধ্যে বেশ কিছু সুযোগ সন্ধানী ও অপরাধপ্রবণ আচরণ দৃশ্যমান হয়েছে। অপরাধ প্রবণতাও বেড়েছে।
আর এসবের পিছনে রয়েছে করোনার নকল টিকা প্রস্তুত করা ও আসল টিকা চুরির আশঙ্কা। ইন্টারপোল বলছে এক্ষেত্রে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজন আছে। যেহেতু করোনা টিকার অনুমোদন ও তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার নিকটবর্তী, তাই টিকা সরবরাহ নিরাপদ করার প্রয়োজনীয়তা তীব্র হয়ে উঠেছে। সেই টিকা বিক্রির ক্ষেত্রে অবৈধ ওয়েবসাইটের ব্যবহার চিহ্নিত করা হবে। ইন্টারপোলের সতর্কবার্তা আরও বলা হয়েছে, বিভিন্ন দেশের সরকারগুলো ধীরে ধীরে গণ টিকাদান কর্মসূচির দিকে এগোনোর চিন্তাভাবনা করছে। এখন অপরাধ চক্রগুলো টিকা সরবরাহকে বিনষ্ট করার চেষ্টা করতে পারে, ভুয়ো ওয়েবসাইটে টিকা বিক্রির চেষ্টা হতে পারে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য এমনকি জীবনে হানিও ঘটতে পারে। ইন্টারপোলের মহাসচিব জুরগেন স্টক বলেন, করোনা টিকাটির সঙ্গে সম্পর্কিত সব ধরনের অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ প্রস্তুত থাকা প্রয়োজন রয়েছে। চীন জুড়ে একটি বড় খাদ্য সংকট দেখা দিতে পারে। এই আশঙ্কা তাদের প্রায় 2/3 জনসংখ্যার জন্য ভারত থেকে চাল আমদানি করতে যাচ্ছে বেজিং। উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারী ছাড়াও বন্যা, পঙ্গপাল সহ বিভিন্ন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে চীন, যার ফলে বাণিজ্য নিয়ে অচলাবস্থারও সম্মুখীন হয়েছে, যা দেশটির খাদ্য সরবরাহকে ঝুঁকিতে ফেলতে পারে। এমনকি খাদ্য ঘাটতির পরিপ্রেক্ষিতে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং খাদ্য অপচয় রোধে একটি প্রচার শুরু করেছেন। থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম থেকে চাল সরবরাহ হ্রাসের পরে চীন এখন ভারত থেকে চাল আমদানির দিকে ঝুঁকছে। ঐতিহ্যগতভাবে দেশটি থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান থেকে চাল কিনে আসছে। তবে বর্তমানে দেশগুলো চালের দাম বাড়িয়েছে, যার ফলে 1 টন চালের জন্য অতিরিক্ত $30 গুনতে হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি সত্ত্বেও চীন যে ভারত থেকে চাল আমদানি করছে, এটি প্রমাণ করে যে দেশটি চালের জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রতিবেদন অনুসারে চীনের বর্তমান খাদ্য সংকটের বেশ কয়েকটি কারণ রয়েছে। এক্ষেত্রে কৃষিক্ষেত্রে মহামারীর প্রভাব, পশুজনিত রোগ, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত, লকডাউনের কারণে কৃষিচক্রের ব্যাঘাত, শ্রমজীবীর অভাব ও প্রবল বন্যা অন্যতম। চীনের উহান শহরে গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। ভাইরাসের উৎস হিসেবে চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিস্তর। সেই চীন এখন বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি টিকা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে চীনা টিকা সরবরাহের প্রস্তুতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চীনের টিকাটি যেসব দেশে 3য় পর্যায়ে পরীক্ষা চলছে, সেখানে আগামী কয়েক মাসের মধ্যে কয়েক কোটি ডোজ সরবরাহ করবে চীন। চীনের রাজনৈতিক নেতারা বলছে, তাদের টিকা পরীক্ষা সফল হলে অন্যান্য দেশগুলোতে টিকার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। করোনা ভাইরাসের উৎস নিয়ে ভাবমূর্তি সংকটে পড়ে চীন টিকা কূটনীতি দিয়ে তা পুনরুদ্ধার করতে চাইছে। চীনে বর্তমানে 4টি প্রতিষ্ঠানে 5টি টিকা 3য় ধাপে পরীক্ষায় রয়েছে। টিকা পরীক্ষার 3য় ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে টিকার নিরাপত্তা কার্যকারিতা দেখার পরে নিয়ন্ত্রকরা অনুমোদন দেন। দেশের অভ্যন্তরে টিকার সফলতার পর চীনা প্রতিষ্ঠানগুলো বিশ্বের 16টি দেশে তা পরীক্ষা চালাচ্ছে। টিকা পরীক্ষা করা দেশগুলোতে শুরুতেই টিকা দেওয়ার স্থানীয়ভাবে উৎপাদনের প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানগুলো। সিনোভ্যাক বায়োটেক ব্রাজিল ও তুরস্কের সঙ্গে টিকা সরবরাহের চুক্তি করেছে। এছাড়া ইন্দোনেশিয়াও টিকাটি স্থানীয়ভাবে উৎপাদন করা হবে। ক্যানসিনো বায়োলজি চীনের সেনাবাহিনীর সঙ্গে যে টিকা তৈরি করছে তা মেক্সিকোতে সরবরাহের জন্য চুক্তি করেছে। আরও 4টি দেশে এই টিকা পরীক্ষা চলছে। চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপ মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা 10টি দেশে টিকা পরীক্ষা চালাচ্ছে। গত অক্টোবরে সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গৃহীত কোভ্যাক্সের উদ্যোগে যুক্ত হয় চীন। এখনো পর্যন্ত কোভ্যাক্সে যুক্ত হওয়া সবথেকে বড় অর্থনৈতিক দেশ হল চীন। প্রথম থেকে চীনা নেতারা বারবার জোর দিয়ে বলছে, চীনা টিকা পেলে উন্নয়নশীল বিশ্বের সঙ্গে তা ভাগাভাগি করা হবে। চীনকে পাল্টা জবাব দিতে তৈরি ভারত। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র নদের উপর 10 গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে চীন জানায়, তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ করে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন করবে। এতে করে জল সম্পদ ও বন্যায় ভুগতে পারে ভারত। চীনের এমন ঘোষণার পরে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চীনা প্রকল্পের ফলে দেশের একটা বিরাট অংশে বন্যার সমস্যা দেখা দিতে পারে। এরই প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চীনের বাঁধ নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্য অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ বানানোর পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইয়ং ও তার পরিবারকে করোনা পরীক্ষামূলক টিকা সরবরাহ করেছে চীন। জাপানের গোয়েন্দা সূত্রের খবরে এক মার্কিন বিশ্লেষক মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। ওয়াশিংটনে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিজ বলেন, কিম সহ উত্তর কোরিয়ার কর্মকর্তাদেরও এই টিকা দেওয়া হয়েছে। তবে কিমের পরিবার কোন প্রতিষ্ঠানে তৈরি টিকা পেয়েছে তা জানানো হয়নি। এই টিকা নিরাপদ কিনা তাও জানানো হয়নি। চায়নার 3টি সংস্থা করোনা টিকা প্রস্তুত করছে। এর মধ্যে রয়েছে সিনভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনো ও সিনোফার্ম গ্রুপস। সিনোফার্ম জানিয়েছে চীনের প্রায় 10 লাখ মানুষকে টিকা দিয়েছে তারা। তবে 3 প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও তাদের পরীক্ষামূলক টিকার 3য় পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাদের দেশে করোনা সংক্রমণ শনাক্তকরণের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS বলছে, উত্তর কোরিয়া চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করায় তাদের দেশে করোনা সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। চীনে করোনা উৎপত্তি হয়েছিল, তবে গত জানুয়ারি মাসেই সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সোমবার চীনের প্রতিরক্ষা মন্ত্রী উরি ফুং খার সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ইসলামাবাদ সফরে সোমবারের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চীনের পক্ষে উরি ফুং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল বাজওয়া ও সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল নাজিম রেজা সই করেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী এ নিয়ে গত 3 মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন। সাক্ষাতে দুই দেশের প্রতিনিধি দল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। এই সময় চীনা প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকরণ ও আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা CPEC যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারে পাকিস্তানকে ধন্যবাদ জানান। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম হলো CPEC। করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হয়েছে। চীনের সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক টিকার পরীক্ষা চলছে ব্রাজিলে। দেশটির সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউশন বায়োমেডিক্যাল সেন্টার গত বৃহস্পতিবার চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের 10 লাখ ডোজ টিকা গ্রহণ করেছে। ব্রাজিলের প্রতিষ্ঠানটি দেশটির 16টি অঞ্চলে টিকার 3য় ধাপে পরীক্ষা চালাচ্ছে। যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে 2022 সালে নির্বাচনে ডোরিয়া লড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বলসোনারো দীর্ঘদিন ধরে সিনোভ্যাকের টিকা সমালোচনা করে আসছেন। ব্রাজিলের একজন স্বেচ্ছাসেবী আত্মহত্যার কারণে সিনোভ্যাকের টিকা পরীক্ষা স্থগিত করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে করেন ডোরিয়া। ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা অ্যানভিসায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন তিনি। টিকা পরীক্ষা আবার শুরু হলো পরীক্ষা স্থগিতের বিষয়টিকে বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন বলসোনারো। ফেডারেল সরকার সিনোভ্যাকের টিকা কিনবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে টিকা নিরাপদ ও কার্যকর হবে এবং অ্যানভিসায় অনুমোদন পাবে তাতেই মন্ত্রণালয় আগ্রহ দেখাবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সোমবার পাকিস্তান তেহরিকে ইনসাফে খালেদ খুরশি খানকে মুখ্যমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির আমজাদ হোসেনকে বিরোধী দলের নেতা নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি ভারতের বিরোধিতার প্রতিবাদ সত্ত্বেও পাকিস্তান তাদের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের গিলগিট বালুচিস্তানকে বিশেষ প্রদেশে মর্যাদা দেওয়ার ঘোষণা দেয়। সাংবিধানিক বৈধতা পেলে এটি হবে পাকিস্তানের 5ম প্রদেশ। লন্ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গিলগিট বালুচিস্তানে মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য অনুষ্ঠিত বিধানসভা অধিবেশনটির সভাপতিত্ব করেন স্পিকার আমজাদ হোসেন জাইদি। গিলগিট বালুচিস্তান অঞ্চলটি বৃহত্তর কাশ্মীরের অংশ। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে পাকিস্তান। 1947-এর পর ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরের লড়াই বাঁধলে কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের কাছে চলে যায়। গিলগিট বালুচিস্তান মূল কাশ্মীরেরই অংশ ছিল। ইয়েমেনে প্রতি 10 মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে জানায় তারা। ইরানি সংবাদ সংস্থা প্রেস টিভি খবরে জানায়, মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা আরও মারাত্মক হতে পারে। জাতিসংঘের হিসাব মতে এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তার মধ্যে বর্তমানে ইয়েমেনের 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টিটা সবচেয়ে বেশি। গত মাসে তারা সতর্ক করে দিয়েছে
যে কয়েক দশক ধরে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষে আসন্ন বিপদে রয়েছে ইয়েমেন। এদিকে জাতিসংঘ মঙ্গলবার জোর দিয়ে বলেছে ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট বিদ্রোহ দমনের জন্য 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। এ যুদ্ধে ইয়েমেনের অবকাঠামোগত দিক থেকে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে, ধ্বংস হয়েছে অনেক হাসপাতাল, স্কুল ও কারখানা। ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। বুধবার বিবিসি অনলাইনে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, বিশ্বের যুক্তরাজ্যই প্রথম দেশ ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাজ্যের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থা MHRA বলছে, ফাইজার এবং বায়োএনটেকের করোনা টিকা নিরাপদ। যুক্তরাজ্য এই টিকার প্রয়োগ আগামী সপ্তাহে শুরু হবে। ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনা টিকা 95% কার্যকর। যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ সংস্থা MHRA বলছে, সর্বোচ্চ অগ্রাধিকার গোষ্ঠীর লোকজনকে আগামী দিন কয়েকের মধ্যে ফাইজার বা বায়োএনটেকের টিকা দেওয়া হবে। যুক্তরাজ্য ইতিমধ্যে 4 কোটি ডোজ ফাইজার বা বায়োএনটেকের টিকার ক্রয় করার নির্দেশ দিয়েছে। ফ্রান্সের 76টি মসজিদকে বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সে দেশের সরকার। এসব মসজিদকে বিচ্ছিন্নতাবাদের জন্য সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমামিন জানান, ধর্মীয় উগ্রবাদ ছড়াতে পারে এমন সন্দেহে মসজিদগুলোতে তদন্ত করা হবে, আর তদন্তে সন্দেহ নিশ্চিত হলে সেগুলো বন্ধ করে দিতে বলা হবে। এছাড়া উগ্রবাদে সন্দেহভাজন 66 জন অনিবন্ধিত শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বাহরিন। শুক্রবার বাহরিনের নিয়ন্ত্রক সংস্থা NHRA একটি বিবৃতিতে এমনটি জানায়। বাহরিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাহরিন নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি বিবৃতিতে NHRA এর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়াম আল জালাহামা বলেন, ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার কারণে রাজ্যের করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ স্তর যুক্ত হবে। তবে কবে থেকে বাহরিনের সর্বসাধারণকে এই ভ্যাকসিন দেওয়া হবে সেই বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। এর আগে গত বুধবার সর্বসাধারণের ব্যবহারের জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। জানা গেছে, দেশটিতে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আগামী সপ্তাহ থেকেই তাদের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ব্রাজিলের আমাজন বনের উচ্ছেদ হচ্ছে। 12 বছরের মধ্যে ব্রাজিল অংশে আমাজনের বনভূমি সর্বোচ্চ ধ্বংস হয়েছে গত 1 বছরে। ব্রাজিলের মহাকাশ সংস্থার প্রতিবেদনে বলা হয়, 2018 সাল থেকে এ পর্যন্ত ব্রাজিলের আমাজনের বন ধ্বংস সবথেকে বেশি হয়েছে গত 1 বছরে। 2019 সালের আগস্ট থেকে 2020 সালের জুলাই পর্যন্ত দেশটি আমাজনের মোট 11,088 বর্গ কিলোমিটার বন ধ্বংস হয়েছে। উচ্ছেদের এই হার আগের বছরের চেয়ে 9.5% বেশি। গত 12 মাসে ব্রাজিল অংশে আমাজনের যে পরিমাণ বনভূমি উচ্ছেদ হয়েছে তার আয়তন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জামাইকার চেয়ে বড়। বিজ্ঞানীরা বলছেন, 2019 সালের জানুয়ারিতে বলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর আমাজনের বন ধ্বংসের হার বেড়ে গেছে। তিনি আমাজনের কৃষি ও খনি সংক্রান্ত কাজ উৎসাহিত করছেন। বলসোনারো ক্ষমতায় আসার আগের বছর 2018 সালে ব্রাজিলের মহাকাশ সংস্থার প্রতিবেদনে আমাজনের 7,536 বর্গ কিলোমিটার বন উচ্ছেদের তথ্য জানানো হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার নামে এবার মদের বোতলের নাম রাখা হয়েছে। ইসলামে নিষিদ্ধ জিনিস যেমন চুরুট, শূকরের মাংস, স্কচ, হুইস্কি, জিন্না উপভোগ করতেন দাবি করে এই নামকরণ করা হয়। তবে ইংরেজিতে জিন্নার নাম যে বর্ণ দিয়ে শুরু হলেও মদের বোতলে জিন্নার নামটি জি বর্ণ দিয়ে লেখা। টুইটারে একজন ব্যবহারকারী জিন নামক মদের বোতলের পরিবর্তিত নাম জিন্না সম্বলিত একটি ছবি পোস্ট করেছেন। সেই বোতলের লেবেলে কিংবা ছবির ব্যাপারে সত্যতা যাচাই করা যায়নি, তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে। মদের বোতলটি লেবেলে লেখা আছে, মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন। 1947 সালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এর যাত্রা শুরু। এরপর লেখা হয়েছে, কয়েক দশক পর জেনারেল মোহাম্মদ জিয়াউল হক
1977 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতা কেড়ে নেন। ওয়াশিংটন ডিসি সমর্থিত একটি সামরিক স্বৈরশাসক দ্বারা দেশটি চালানো হচ্ছিল। এরপর আরও লেখা আছে, মোহাম্মদ আলী জিন্নাহ কখনোই অনুমোদন না দিলেও নিজে চুরুট, শূকরের মাংস, স্কচ, হুইস্কি ও জিন উপভোগ করেছেন। সে কারণে জিন্নাহ স্মরণে জিন নামক মদের নাম রাখা হয়েছে জিন্নাহ। এ ব্যাপারে এরই মধ্যে পাকিস্তানের টুইটার ব্যবহারকারীরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। নিউ ইয়র্কের 102 বছরের এক মহিলা দ্বিতীয়বারের মতো করোনা জয় করলেন। এর আগে তিনি 1918 সালে স্প্যানিশ ফ্লু জয় করেছিলেন। ক্যান্সারেও আক্রান্ত হয়ে তাতে জয় পেয়েছেন এই মহিলা। অ্যাঞ্জেলিনা ফ্রাইডম্যান নামে এই মহিলা নিউ ইয়র্কে মেহেগান লেকের একটি নার্সিংহোমে থাকেন। এবছরের মার্চ মাসে তিনি প্রথমবার করোনা আক্রান্ত হন। গত অক্টোবরে তিনি আবারও করোনা আক্রান্ত হন, তবে এবারও তিনি করোনা জয় করতে সক্ষম হন। নভেম্বরের সর্বশেষ পরীক্ষায় তার করোনার ফল নেগেটিভ আসে। ইথিওপিয়ার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলের তাইগের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে ইথিওপিয়ার বিদ্রোহী দল টাইগার পিপলস লিবারেশন ফ্রন্টের সঙ্গে সেনাবাহিনী সংঘাত চলছে। শুক্রবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ ঘোষণা দেন সেনাবাহিনী এই যুদ্ধে জয় পেয়েছে। ইথিওপিয়ার উত্তরাঞ্চলে 3 সপ্তাহ ধরে ফেডারেল সরকারের সেনাদের সঙ্গে লড়াই করছে টিপিএলএফ এর ফ্রন্টের যোদ্ধারা। লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত ও 35,000-এর বেশি বাস্তুচ্যুত হয়েছে। 1991 সালে টিপিএলএফ এর নেতৃত্বে ইথিওপিয়া থেকে সামরিক সরকার উৎখাত করা হয়। 2018 সালে আবিই প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত দেশটির রাজনীতিতে নিয়ন্ত্রণ ছিল এই গোষ্ঠীর। তবে এরপর থেকে গোষ্ঠীটির নেতারা অভিযোগ করে আসছে দেশের দুর্দশাময় পরিস্থিতির জন্য আবিই সরকার অভিযুক্ত। আর তখন থেকেই শুরু আঞ্চলিক নেতৃত্ব ও ফেডারেল সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। জাতিসংঘের এক ভোটে কঠিন ডাকের তালিকা থেকে বাদ হলো গাঁজার নাম। এখন থেকে এটি ওষুধ তৈরির গবেষণার কাজে ব্যবহার করতে পারবেন গবেষকরা। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘে কঠিন মাদকের তালিকা থেকে বাদ পড়ল গাঁজার নাম। CNN এর খবরে জানা যায়, চিকিৎসা বিজ্ঞানের বিকাশ ও গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। 2019 সালে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছিলেন। গত বুধবার জাতিসংঘের নার্কোটিক্স ড্রাগ কমিশনের এই বিষয়ে একটি ভোটাভুটি হয়। গাঁজাকে কঠিন ড্রাগ হিসেবে চিহ্নিত করার পক্ষে ভোট দেয় 25টি রাষ্ট্র, বিপক্ষে ভোট দেয় 27টি রাষ্ট্র, আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছে 1টি রাষ্ট্র। বিপক্ষে ভোট বেশি থাকায় গাঁজাকে কঠিন ড্রাগের তালিকা থেকে বাদ দিয়েছে জাতিসংঘ। জানা যায়, জাতিসংঘের কঠিন ড্রাগের তালিকায় এতদিন 4র্থ স্থানে রাখা হতো গাঁজাকে। এই তালিকায় হিরোইন সহ বিভিন্ন মাদক দ্রব্যের নামও রয়েছে। 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম বিষয়টি নিয়ে দাবি তোলে। তাদের মতে কঠিন দাগের তালিকায় গাঁজার নাম থাকায় চিকিৎসা বিজ্ঞানের নানান রকমের গবেষণায় সমস্যা হচ্ছিল। মানবদেহে প্রয়োজনীয় অনেক ওষুধ প্রস্তুতিতে গাঁজার প্রয়োজন হয়। গাঁজাকে এখনও মাদকের তালিকাতেই রাখা হয়েছে। এছাড়াও সাধারণ মানুষের ব্যবহারের জন্য সমস্ত নিষেধাজ্ঞা আগের মতোই বহাল আছে। শুধুমাত্র ওষুধ তৈরির জন্য কিছু ছাড়পত্র দেওয়া হয়েছে। সাধারণ মানুষ গাঁজা বা গাঁজার রসের থেকে তৈরি চরস সেবন করলে নানান শারীরিক সমস্যা হতে পারে। গাঁজার অতিরিক্ত নেশা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে স্পষ্ট এইসব কথা বলা রয়েছে। সেনা সদস্যদের শক্তি বৃদ্ধিতে ভয়াবহ জেনেটিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে কাজ করছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং নিজের সেনা সদস্যদের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছেন। এর আওতায় মানুষের দেহে পরীক্ষা চালানো শুরু করেছে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি। গত শুক্রবার আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এমন তথ্য দিয়েছে। আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জন র্যাডক্লিফ দাবি করেছেন, আমেরিকার সুরক্ষা সবথেকে বড় বিপদ হতে চলেছে চাইনিজ সেনাবাহিনী। চীনের ক্ষমতার খিদের কোনো সীমা পরিসীমা নেই, তারা যা কিছু করতে পারে। তিনি দাবি করছেন, চীন ঠিক হলিউডের চলচ্চিত্রে সেনাদের মতো নিজেদের দেশের সেনাদের শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছে। জন র্যাডক্লিফের এমন বক্তব্যের পর রাজনৈতিক মহল নড়েচড়ে উঠেছে। গত বছর এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল চীন জিন অ্যাডিটিভ টেকনোলজি ব্যবহার করে সেনাদের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। চীনা বিশেষজ্ঞরা এর জন্য ক্রিসপার পদ্ধতি ব্যবহার করছে। জেনেটিক রোগের চিকিৎসা এবং উদ্ভিদের পরিবর্তনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত শুক্রবার সফলভাবে HL2M টোকামাক
পারমাণবিক চুল্লি চালু করা হয়েছে। এই চুল্লিটি চীনের বৃহত্তম ও সবচেয়ে উন্নত পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা যন্ত্র। চুল্লিতে উৎপাদিত বিপুল পরিমাণ তাপ ও শক্তির কারণে একে কৃত্রিম সূর্য বলা হয়। বলা হচ্ছে এই চুল্লি থেকে 150 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তৈরি হতে পারে। 2006 সাল থেকে পারমাণবিক ফিউশন চুল্লির ছোট সংস্করণ তৈরির কাজ করছিল চীন। এবার তা পূর্ণ আকারে তৈরি করে তা চালুও করে ফেলল। এই কৃত্রিম সূর্যের ফলে দেশের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহুগুণ বেড়ে গেল বলে দাবি করছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। কৃত্রিম সূর্য কোনো সাধারণ পারমাণবিক চুল্লি নয়। পারমাণবিক অস্ত্র বা বিদ্যুৎ চুল্লিগুলিতে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে কাজে লাগানো হয়। চীনার সংবাদ মাধ্যম পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক ফিউশন শক্তির বিকাশ যে শুধুমাত্র চীনের কৌশলগত শক্তির চাহিদা সমাধান করবে তাই নয়, ভবিষ্যতে চীনের জ্বালানি ও জাতীয় অর্থনীতির উন্নয়নের জন্য এটি তাৎপর্যপূর্ণ। তবে ফিউশন প্রক্রিয়া অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। কৃত্রিম সূর্য চালু করতে খরচ হয়েছে আনুমানিক 2250 কোটি মার্কিন ডলার। ভারতের বেসরকারি স্যাটেলাইট কোম্পানি পিক্সেলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বাণিজ্যিক প্রোগ্রাম নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। শুক্রবার ইসরো নিজেই এই তথ্য জানিয়েছে। এই চুক্তির আওতায় নিউ স্পেস ইন্ডিয়া প্রথমবারের মতো নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। আগামী বছরের প্রথম দিকে ISROর স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে পিক্সেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম MSN নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এই দুই সংস্থার মধ্যে একটি চুক্তি হয়েছে। পিক্সেলের সঙ্গে নিউ স্পেস ইন্ডিয়ার প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের এই চুক্তি। বেঙ্গালুরু ভিত্তিক পিক্সেলের মতে পুরোপুরি নতুন ধরনের ডেটাসেট সরবরাহের জন্য ছোট স্যাটেলাইটটি বানানো হয়েছে। এটি পৃথিবীর নক্ষত্রমণ্ডলে ইমেজিং করতে পারবে, যা আজকের স্যাটেলাইটগুলোর পক্ষে সম্ভব নয়। বহুজাতিক ওষুধ কোম্পানি মডার্নার করোনা ভাইরাসের টিকা মানব শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা অন্তত 3 মাস স্থায়ী হবে বলে বৃহস্পতিবার একটি গবেষণায় উঠে এসেছে। এই টিকাটি করোনার বিরুদ্ধে 94% কার্যকর বলে এর আগে জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউশন অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের গবেষকরা যারা টিকাটি সহজভাবক, তারা ক্লিনিক্যাল পরীক্ষায় প্রথম পর্যায় থেকে তরুণ, বৃদ্ধ সহ 34 জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীর ইমিউনিটি রেসপন্স সম্পর্কে গবেষণা করেছিলেন। NIAID ডিরেক্টর অ্যান্টনি ফাউসি অন্যান্য বিশেষজ্ঞরা বলেন, এই টিকার ফলে খুব সম্ভবত ভাইরাসটি আবার ফিরে এলো শরীরের প্রতিরোধ ব্যবস্থা সেটিকে মনে রাখবে এবং নতুন অ্যান্টিবডি তৈরি করবে। গবেষণায় দেখা গেছে টিকাটি নির্দিষ্ট ধরনের ইমিউনিটি সেল সক্রিয় করে, যা মেমোরি প্রতিক্রিয়াকে সহায়তা করতে পারে। তবে দীর্ঘমেয়াদী অধ্যয়ন নিশ্চিত করবে এটি সঠিক কিনা।